হ্যালো বন্ধুরা, আমি রাইসা আক্তার দিনা। আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই যেন এক একটা গল্প। আজকে আমি তোমাদের শোনাবো আমার স্বামী বিদেশ যাওয়ার পর আমার ভাসুরের ছেলের সাথে কিভাবে আমার বন্ধুত্ব হয়, এবং একটা সময় তা বন্ধুত্ব থেকে কিভাবে অন্য আরেকটি রূপ। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। আমি বললাম, এই যে শুনছ, আজকে তুমি একটু দেরি করলা কেন? আমার স্বামী আলকাস উদ্দিন ফোনের উপাস থেকে হেসে বলল, তোমার সাথে কথা বলতেই দেরি করলাম দিনা। সারাদিনের কাজ শেষে শুধু তোমার কণ্ঠটাই শান্তি দেয়। এই ছিল আমাদের সম্পর্কের রসায়ন। প্রেম করে বিয়ে করেছি। সংসারের মিষ্টি রোমান্সে ভরা ছিল আমাদের দিনগুলো। কিন্তু বাস্তবতা একটু কঠিন। সংসার চালাতে গেলে কেবল ভালোবাসা যথেষ্ট নয়। একদিন আলকাস বলল, দিনা, আমি বিদেশ যাব। সাময়িক কষ্ট হলেও ভবিষ্যতের জন্য দরকার। আমি কষ্ট চেপে বলেছিলাম, তুমি যাও, আমি সামলাতে পারব। তাই সে মালয়েশিয়া চলে গেল। আমি রয়ে গেলাম তার বাবা মা ও ভাইদের সংসারে। আর আমার প্রতিদিনকার সঙ্গী হয়ে উঠল আমার ভাসুরের ছেলে ফাহিম। ফাহিম ছিল শান্ত স্বভাবের, সদা বিনয়ী ও বুদ্ধিমান। বয়সে ছোট হলেও তার ব্যবহার ছিল ভদ্র এবং দায়িত্বশীল। আমার নানা কাজেই সাহায্য করত। মাঝে মাঝে সে জিজ্ঞেস করত, কাকিমা, আজ কি রান্না করছেন? এমন ছোট ছোট কথাতেই একটা ভালোবাসার পরিবেশ ছিল। একদিন সাজুগুজু করে দরজা দিয়ে বের হচ্ছি, হঠাৎ ফাহিম বলল, কাকিমা, আজ আপনাকে খুব সুন্দর লাগছে। আমি থেমে তাকালাম, বললাম, তুমি এভাবে বলছো কেন? সে একগাল হাসল, সত্যিই বলছি, আপনার এই সাজে অনেক শুভ্রতা ছড়াচ্ছে। কোথায় যাচ্ছেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, এই তো বাজারে যাচ্ছি। সেদিন ব্যাপারটা আমি হাসি দিয়ে এড়িয়ে গেলেও পরবর্তী কয়েকদিন ধরে লক্ষ্য করলাম, আমি বাইরে গেলে ফাহিম আমার গতিবিধি লক্ষ্য রাখছে। কখনো ছাদে দাঁড়িয়ে দেখছে, কখনো বাইকে বেরিয়ে আমার পেছনে চলে আসছে। প্রথমে ব্যাপারটা নিয়ে আমি হালকা মনোযোগ দিলেও ধীরে ধীরে একটা অদ্ভুত ভাবনায় পড়লাম। এই ছেলেটি কি সত্যিই আমাকে শ্রদ্ধা করে, নাকি অন্য কিছু ভাবছে? আমি সেটা পরিষ্কার বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু একটা বিষয় নিশ্চিত ছিলাম, সে কিছু একটা লুকোচ্ছে। তবে আজ একটি নতুন ঘটনা ঘটল, যা আমার মনে নতুন প্রশ্নের জন্ম দিল। আমি যখন বাসার সামনে একজন অচেনা পুরুষের সঙ্গে কথা বলছিলাম, ঠিক তখনই ফাহিম এক কোণ থেকে তাকিয়েছিল। তার চোখে যেন কিছু বলতে চাওয়ার চেষ্টা। তারপর সে অজান্তেই হেঁটে চলে গেল। তখনই মনে হলো, এই ছেলেটি কেবল দেখা নয়, আমাকে পর্যবেক্ষণ করছে। কিন্তু কেন? বিষয়টা নিয়ে আমি মনে মনে ভাবছিলাম। সেদিনের ঘটনার পর থেকে আমার মনে এক ধরনের অস্বস্তি বাসা বাঁধল। ফাহিমকে আমি কখনো এমন আচরণ করতে দেখিনি। সে সাধারণত নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, তেমন বেশি কথা বলত না। কিন্তু আজকাল তার চাহনি, আচরণ, এমনকি হাঁটার ভঙ্গিতেও যেন এক ধরনের সচেতনতা লক্ষ্য করছি, যেন সে আমাকে সব সময় পর্যবেক্ষণ করছে। একদিন বিকেলে আমি ছাদে শুকাতে দিয়েছি কাপড়। হঠাৎ দেখি নিচতলার উঠানে ফাহিম হাঁটছে, কিন্তু তার চোখ বারবার উপরের দিকে। আমি ভেতরে চলে এলাম। কিছুক্ষণ পর দেখি সে ছাদে উঠে এসেছে। বলল, কাকিমা, আমি একটু পানির ট্যাঙ্কির দিকটা দেখতে এসেছিলাম। তার মুখে স্বাভাবিক ভঙ্গি, কিন্তু আমার মন বলছে সে কিছু একটা গোপন করছে। আমি নিজের মনে ভাবলাম, হতে পারে আমি বাড়াবাড়ি করে ভাবছি। ও তো অনেক ছোট, আমার আপন ভাসুরের ছেলে। ওর ভেতর এমন কিছু থাকার কথা না। তবুও যে প্রশ্নটা মাথা থেকে সরছে না, তা হলো, সে কেন আমাকে এমনভাবে অনুসরণ করছে? পরের দিন বিকেলে আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। বাসা থেকে বের হতে না হতেই মনে হলো কেউ আমার পেছনে আছে। আমি একবার পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু কিছু দূর হেঁটে গিয়ে আবার মনে হলো ছায়ার মতো কেউ আমার পাশে পাশে চলছে। হঠাৎ করেই গলির এক মাথা থেকে ফাহিমকে দেখা গেল। সে কিভাবে এখানে এলো? ফাহিম এসে বলল, আপনি একা যাচ্ছেন, তাই আমি একটু দেখে রাখছিলাম। আমি হেসে বললাম, আমি তো ছোট বাচ্চা নই যে আমাকে পাহারা দিতে হবে। সে বলল, তবুও কাকিমা, আজকাল বাইরের পরিবেশ ভালো না। আপনি একা কোথাও গেলে খারাপ লাগবে। ফাহিমের এই কথায় যেন একটা দায়িত্ববোধ আছে, কিন্তু আবার মনে হয় এর পেছনে লুকানো কিছু আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি ঠিকঠাক বলছো তো? কোনো কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ না তো?
ফাহিম এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, কিছু না কাকিমা। আপনি বুঝবেন একদিন। ফাহিমের এই কথাগুলো মাথায় বাজতে থাকল। সে কি বোঝাতে চাইল? কেনই বা বলল, একদিন আপনি বুঝবেন? আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, সে নিজের মন থেকে এসব করছে নাকি এর পেছনে অন্য কারো নির্দেশ আছে। পরদিন সন্ধ্যায় আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম, আব্বু, ফাহিম তো এখন কলেজে পড়ে, ও কি এখন কোনো চাকরি বাকরি খুঁজছে? আব্বু বললেন, না মা, ও তো এখন কেবল ক্লাস করে আর বাসায় তোমার কাজকর্মে সাহায্য করে। তুই তো জানিস ওর নিজের দিক থেকে কিছু চাপ নেই। এই কথায় মনে হলো সত্যিই ও তো খুব সাধারণ জীবন যাপন করছে। তাহলে ওর এই গোপন আচরণের কারণ কি? দিন দিন ফাহিমের চোখে যে দৃষ্টি আমি খেয়াল করি তা কেবল শ্রদ্ধার না, যেন কিছু রক্ষা করার এক অদ্ভুত দায়িত্ববোধ মিশে আছে। কিন্তু কে তাকে এই দায়িত্ব দিয়েছে? সকালটা শুরু হয়েছিল এক চেনা ছন্দে। ঘরের কাজ সেরে যখন ডাইনিং টেবিলে বসলাম তখন খেয়াল করলাম চেয়ারের উপরে একটা ছোট খাম পড়ে আছে। তাতে লেখা, কাকিমার জন্য। হাত কাঁপছিল আমার। ধীরে ধীরে খামটা খুললাম। ভিতরে একটি কাগজ। সেখানে লেখা ছিল, আপনার সুরক্ষার দায়িত্ব আমার উপর, আমি কথা দিয়েছি কাকাকে। এই লেখাটা পড়ে গলার স্বর শুকিয়ে গেল। কাকা মানে আমার স্বামী আলকাস। সে কিভাবে ফাহিমকে এমন কোনো দায়িত্ব দিয়েছে? আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হৃদয়ের ভিতরে একটা অনির্বচনীয় কাঁপুনি হচ্ছিল। এটা সত্যি? আমার স্বামী বিদেশ যাওয়ার আগে কি ফাহিমকে আমার উপর নজর রাখার নির্দেশ দিয়ে গেছে? কিন্তু কেন সে নিজে আমাকে কিছু বলল না? কেন আমি এতদিন কিছুই জানলাম না? চিঠির নিচে কোনো নাম ছিল না, কিন্তু লেখার হাত দেখে আমি নিশ্চিত হলাম এটা ফাহিমেরই লেখা। কারণ সে প্রায় ছোট ছোট নোট লিখে রাখে, যেমন বাজারের লিস্ট, ওষুধের নাম ইত্যাদি। সেই লেখার ধরন আমার চোখে পরিচিত ছিল। তার মানে আমার সন্দেহের অনেকটা সত্যি, ফাহিম কেবল নিজের মন থেকে এসব করছে না, বরং তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়েছে। আমি ছাদে গেলাম, ওখানে দাঁড়িয়ে শহরের উপরে তাকিয়ে রইলাম। আমার মন যেন শত প্রশ্নে ভারী হয়ে আছে। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে ঘুরে দেখি ফাহিম দাঁড়িয়ে। মুখটা স্বাভাবিক, কিন্তু চোখে এক ধরনের দ্বিধা। আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার জন্য চিঠি লিখেছ? সে কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ কাকিমা। আমি চেয়েছিলাম আপনি জানেন আপনি একা নন। আমি বললাম, তুমি যা করছো সেটা ঠিক কি না জানি না, তবে তুমি যেভাবে আচরণ করো সেটা মাঝে মাঝে আমাকে অস্বস্তিতে ফেলে দেয়। তুমি তো বলতে পারতে। ফাহিম চোখ তুলে তাকিয়ে বলল, আমি চাইলেও পারিনি। কাকা বলেছিল আপনি যেন কখনো বুঝতে না পারেন আপনি নজরবন্দী হচ্ছেন। কিন্তু আমি বুঝিনি এটা করতে গিয়ে আপনাকে ভুল ভাবনার দিকে ঠেলে দিচ্ছি। তার চোখের ভাষায় অনুতাপ ছিল। আমি বুঝতে পারছিলাম ফাহিম সত্যিই কিছু একটা বোঝাতে চাচ্ছে। কিন্তু আমার মনে তখনও প্রশ্ন, আমার স্বামী কেন এইভাবে আমাকে কিছু না জানিয়ে অন্যের উপর নির্ভর করল? বিকেলে আমি আমার স্বামীর সঙ্গে ফোনে কথা বললাম। কথার মাঝখানে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি কি ফাহিমকে আমার উপর নজর রাখতে বলেছ? ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে বলল, হ্যাঁ দিনা, বলেছিলাম। কারণ আমি জানি এই সমাজে একজন নারীর একা থাকাটা কতটা চ্যালেঞ্জিং। এই কথার পর আমি যেন নিঃশব্দে বসে গেলাম। অনেক উত্তর মিলছে ঠিকই, কিন্তু অনেক প্রশ্ন আরও গভীর হচ্ছে। সত্যিই কি শুধু সুরক্ষার জন্য? নাকি তার মনে আরও কিছু ভয় ছিল? ফাহিমের চিঠি আর স্বামীর স্বীকারোক্তির পর আমার মন কিছুটা শান্ত হলেও ভেতরে একটা অস্বস্তি থেকে যাচ্ছিল। ভালোবাসা আর বিশ্বাসের ভিত যেখানেই হোক, গোপন কিছু থাকলে সেই ভিতে ফাটল ধরে। আমি বুঝে উঠতে পারছিলাম না আমার স্বামী আলকাস কেন আমাকে এতটা অবিশ্বাস করল যে অন্য কাউকে গোপনে আমার দায়িত্ব দিল। আমি কি এতটাই দুর্বল? নাকি সমাজের ভয় তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল? সেদিন রাতে ঘুম আসছিল না। জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ল ফাহিম নিজের ঘরের লাইট বন্ধ করে বসে আছে, কিন্তু মোবাইল স্ক্রিনের আলো মাঝে মধ্যে চোখে পড়ছে। আগ্রহ জাগল। ভোরবেলা যখন সবার ঘুম, তখন আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। একটু পরে দেখি ফাহিমও উঠল ছাদে। মুখে ঘুম ঘুম ভাব, কিন্তু চোখে চিন্তার ছাপ। আমি সরাসরি বললাম, তুমি অনেক কিছু বলো না, কিন্তু তোমার চোখ বলে দেয়া তুমি কিছু লুকাচ্ছ। সে কিছু বলল না। আমি আবার বললাম, তুমি কি এখনো কাকার নির্দেশেই সব কিছু করছো? সে মাথা নিচু করে বলল, হ্যাঁ, তবে কথা শেষ করল না। আমি চেপে ধরলাম, তবে কি?
সে ধীরে বলল, তবে এখন আমি নিজের দায়িত্বও মনে করি, কেবল নির্দেশ না। তার এই কথা শুনে আমি হতবাক। নিজের দায়িত্ব মানে সে এখন স্বতঃস্ফূর্তভাবে আমার উপর নজর রাখে? এটা কি কেবল পরিবারের সুরক্ষাবোধ, নাকি এর মধ্যে কিছু ব্যক্তিগত আবেগও জড়িয়ে পড়েছে? প্রশ্নগুলো মাথার ভেতরে ঘুরতে লাগল। ফাহিম কিছু না বলেই নিচে নেমে গেল। পরদিন দুপুরে আমি একা ছিলাম ঘরে। ঘর গোছাতে গোছাতে হঠাৎ ফাহিমের মোবাইল টেবিলে চোখে পড়ল। স্ক্রিনে ভেসে উঠছে নতুন মেসেজ, প্রেরক, অজানা নাম্বার। কৌতূহলে এগিয়ে গেলাম। খুলে দেখলাম, ওর উপর খেয়াল রাখিস, একটা ভুলও যেন না হয়। সময় হলে সব বলবো। আমার গা শিউরে উঠল। কে ও? আমি? আর কে এই মেসেজ দিচ্ছে? আমার স্বামী? নাকি অন্য কেউ? সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে, সময় হলে সব বলব মানে এখনো অনেক কিছু জানার বাকি আছে। চোখের সামনে অন্ধকার নেমে এলো। এতদিন ধরে আমি ভেবেছিলাম যা বুঝছি সেটাই সত্যি। কিন্তু এখন মনে হচ্ছে গল্পটা একেবারেই অন্যরকম। কারা জড়িত এই পরিকল্পনায়? ফাহিম কি কেবল একজন মাধ্যম, নাকি সে নিজেও এই রহস্যের একটা বড় অংশ? সন্ধ্যাবেলা ফাহিম ঘরে ফিরল। আমি বললাম, তোমার মোবাইলে একটা মেসেজ এসেছে, দেখেছ? সে চমকে উঠল। মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে সে কিছু লুকাতে চাইছে। আমি জিজ্ঞেস করলাম, কোনো ওর কথা বলা হয়েছে সেই মেসেজে? সে উত্তর না দিয়ে শুধু বলল, আপনি যদি ধৈর্য ধরেন কাকিমা, আপনি সব জানতে পারবেন। সে চলে গেল। আমি একা বসে রইলাম। জানালার বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল, আর আমার জীবনের ভিতরেও নেমে আসছিল রহস্যের এক নতুন ছায়া। রাতের ঘুম যেন কেমন জানি অচেনা হয়ে উঠেছে। চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে থেকে মনে হচ্ছিল, আমার জীবনটা এক অজানা ছকের মধ্যে ঢুকে গেছে, যার পরের দাগটা আমি আগে থেকেই আঁচ করতে পারছি না। ফাহিমের মোবাইলে দেখা সেই অজানা নাম্বার থেকে আসা মেসেজ এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। কে এই প্রেরক? আর আমাকে কেন ও হিসেবে উল্লেখ করা হয়েছে? পরদিন সকালবেলা ফাহিমকে মুখোমুখি বসিয়ে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি কাকে রিপোর্ট করো? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কাউকে রিপোর্ট করি না কাকিমা। শুধু কিছু কথা, কিছু দায়িত্ব, সেটা পালন করি। আমি আবার বললাম, তাহলে সেই অজানা নাম্বার থেকে আসা মেসেজগুলোর ব্যাখ্যা কি? ফাহিম চোখ সরিয়ে ফেল। মুখে কষ্টের ছাপ, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। তারপর দিন সকালে শাশুড়ি আম্মার ঘর গোছাতে গিয়ে হঠাৎ একটা পুরনো চিঠি পেলাম, যেটা আলকাজ বিদেশ যাওয়ার সময় পাঠিয়েছিল। ভাঁজ খুলতেই বুক ধকধক করতে লাগল। চিঠির শেষে লেখা, দিনার নিরাপত্তা ও মানসিক শান্তির জন্য আমি ফাহিমের উপর সম্পূর্ণ ভরসা রাখছি। ওর চোখ যেন তোমার জন্য হয় ছায়া, আর ওর হৃদয় যেন হয় নিরপেক্ষ। এই শব্দগুলো পড়ে আমি কিছুটা নিশ্চিন্ত হলেও আবার মনে হলো, ওর হৃদয় যেন হয় নিরপেক্ষ, এই কথাটাই বা কেন লেখা? একজন তরুণ ছেলে, তার মন কি সত্যিই এতটা নিরপেক্ষ থাকতে পারে? দিন যত যাচ্ছে ফাহিমের চোখে আমার প্রতি এক ধরনের অতিরিক্ত সতর্কতা, অতিরিক্ত দৃষ্টি আমি অনুভব করছি। সে যেন সব সময় চেষ্টা করছে আমি যেন কোথাও একা না থাকি, কোথাও না যাই। এমনকি আমি রান্নাঘরে থাকলেও ছাদ থেকে আমাকে লক্ষ্য রাখছে কিনা সেই সন্দেহ জন্মাচ্ছে। সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম, হাতে একটা বই। হঠাৎ দেখি ফাহিম নিচের বারান্দা থেকে তাকিয়ে আছে। চোখে সরাসরি প্রশ্ন, আপনি ঠিক আছেন তো? আমি এবার উঠে নেমে এলাম নিচে। তাকে বললাম, তুমি আমাকে ঠিকভাবে বোঝাও না কেন? আমি এখন ধীরে ধীরে ভয় পাচ্ছি, তুমি আমাকে রক্ষা করছো না পর্যবেক্ষণ করছো? সে ভীষণ চুপচাপ। একবার আমার চোখের দিকে তাকালো, তারপর বলল, আমি চেষ্টা করছি আপনার বিশ্বাস ভঙ্গ না করতে। কাকাকে কথা দিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে নিজেকেই কনফিউজ লাগে। আমি কি কেবল দায়িত্ব পালন করছি, না কিছু অনুভব করে ফেলেছি, সেটা বুঝতে পারি না। এই প্রথম ফাহিম তার মনের কিছুটা পর্দা সরিয়ে দিল। আমি এক মুহূর্ত থমকে গেলাম। এ কথার মানে কি? সে কি নিজের অনুভবের মধ্যে আটকে পড়েছে? নাকি আমার প্রতি তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছে? রাতের খাওয়া শেষে আমি নিজের ঘরে ফিরলাম। দরজা বন্ধ করে চুপ করে বসে থাকলাম কিছুক্ষণ। একটা চিন্তা মাথায় ঘুরছে, আমি কি ভুল করছি তাকে সন্দেহ করে? নাকি সত্যিই সবকিছু তার নিয়ন্ত্রণে নেই? ঠিক তখনই আমার ফোনে একটা নতুন মেসেজ এলো। নাম্বারটি সেই অজানা নম্বর, আগামীকাল তোমার জন্য কিছু অপেক্ষা করছে, প্রস্তুত থেকো। পরদিন সকালটা শুরু হলো এক অদ্ভুত স্নিগ্ধতা নিয়ে, কিন্তু মনে ছিল প্রবল অস্থিরতা।
আগের রাতের অজানা মেসেজ যেন আমার চিন্তার প্রতিটি কোণায় ঢুকে পড়েছে। তোমার জন্য কিছু অপেক্ষা করছে, এই কথাটার ভিতর কি হুমকি লুকিয়ে আছে নাকি কোনো সতর্কবার্তা? আমি নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করলাম, কিন্তু কিসের জন্য প্রস্তুত হব সেটাই তো জানি না। ফাহিম যথারীতি স্বাভাবিক থাকার ভান করলেও তার চোখে আজ একটা অস্থিরতা স্পষ্ট ছিল। আমি জানালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সে ফোনে কথা বলছে নিচু গলায়। কথা শেষ করে আমার দিকে তাকালো, কিন্তু চোখের চাহনি এত দ্রুত ফিরিয়ে নিল যেন আমি কিছু দেখে ফেলেছি ভেবে অস্বস্তিতে পড়েছে। দুপুরের পর দরজার নিচ দিয়ে একটা ছোট খাম মনে হচ্ছে কেউ দিয়ে গেল। আমি চমকে উঠলাম। দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে তাকালাম, কেউ নেই। খাম খুলে দেখি ভিতরে একটা ছবি, আমি, আমার স্বামী আলকাস, আর পাশে দাঁড়িয়ে ফাহিম। ছবির পিছনে লেখা, এই বন্ধনের আড়ালেও লুকানো সত্য আছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কে এমন ছবি পাঠাল? এই সত্য বলতে কি বোঝাচ্ছে? কি এমন আছে যা আমি এখনো জানি না? এক ধরনের ভয় আর কৌতূহল আমার বুক চেপে ধরল। আমি চুপচাপ ফাহিমের সামনে ছবিটা রাখলাম। সে ছবিটার দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। তারপর ধীরে বলল, আপনি যদি আজ বিকেলে ছাদে আসেন আমি সব বলবো। বিকেল হতেই আমি ছাদে চলে গেলাম। চারপাশে নীরবতা, শুধু ফাহিম দাঁড়িয়ে ছিল পেছন ফিরে। আমি বললাম, তুমি বলবে বলেছ, আমি শুনছি। সে ধীরে ঘুরে দাঁড়াল। চোখে ক্লান্তি, কণ্ঠে ভার। বলল, আপনার স্বামী কেবল আমাকে দায়িত্ব দেননি কাকিমা, আমাকে একটা প্রতিজ্ঞা করিয়েছেন। বলেছেন, আপনি যদি কোনোদিন একা, কষ্টে বা বিপদে পড়েন, আমি যেন শুধু দেখেই না থাকি, পাশে দাঁড়াই। কিন্তু আপনি আমার কাকিমা। সব সময় নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি। কিন্তু সময় যত গেছে আমার নিজের মনেও দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। সে বলল, আপনি আমাকে কখনোই খারাপ চোখে দেখেননি। কিন্তু আমি নিজে মাঝে মাঝে নিজের অবস্থান নিয়ে দ্বিধায় পড়ে গেছি। আমি এই পরিবার, এই দায়িত্ব আর নিজের অনুভূতির মাঝে আটকে গেছি। আমি অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছি কেবল কাকার সম্মানের জন্য। তার চোখে পানি চলে এসেছে। আমি বুঝতে পারলাম, এই ছেলেটি কেবল একজন তরুণ না, সে নিজের ভেতরে একটা অসমাপ্ত লড়াই বয়ে বেড়াচ্ছে। সে আমাকে কষ্ট দিতে চায়নি, কিন্তু নিজেও শান্তিতে নেই। ঠিক তখনই নিচের ফ্লোর থেকে আমার শাশুড়ির ডাক এলো, দিনা মা, তোমার ফোনটা বাজছে, বোধহয় কাকা ফোন করেছে। আমি দ্রুত ছুটে নিচে গেলাম। ফোন হাতে নিয়ে দেখলাম, হ্যাঁ, আলকাশের কল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে সে বলল, দিনা, তুমি এখন যা জানো তার চেয়েও বেশি কিছু আছে জানার। তুমি কি সত্য জানার জন্য প্রস্তুত? স্বামীর কণ্ঠস্বর যেন বুকের ভিতর কেঁপে উঠছিল। তুমি কি সত্য জানার জন্য প্রস্তুত? এই প্রশ্নটাই আমাকে নিঃশব্দ করে দিল। আমি ধীরে বললাম, হ্যাঁ আলকাস। আমি আর অন্ধকারে থাকতে চাই না। ফোনের উপাস থেকে দীর্ঘশ্বাসের শব্দ এলো, তারপর সে বলা শুরু করল, দিনা, তুমি জানো না তোমার নিরাপত্তা নিয়ে আমি কতটা আতঙ্কে ছিলাম। আমি যখন বিদেশ যাই তখন শুনেছিলাম কিছু মানুষ তোমার আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। আমি বিশ্বাস করিনি প্রথমে, কিন্তু একজন কাছের মানুষ আমাকে সাবধান করে। আমি চুপ করে শুনছিলাম। আলকাস আবার বলল, সেই মানুষটা হচ্ছে ফাহিমের বড় ভাই, মানে আমার আপন ভাসুরের ছেলে রায়হান। সে আমাকে একদিন ভিডিও কলে দেখিয়েছিল কিভাবে কিছু লোক তোমার পিছু নিচ্ছে। তখন থেকেই আমি ফাহিমকে অনুরোধ করি যেন সে সবসময় তোমার আশেপাশে থাকে, নজর রাখে। আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, তাই কিছু বলিনি। মাথা নিচু করে আমি ফোনের কথা শুনছিলাম, কিন্তু হৃদয়ের ভেতরে এক নতুন তোলপাড় শুরু হয়ে গেছে। এতদিন ধরে আমি যা কিছু দেখে যাচ্ছিলাম তার সবকিছুই কি কেবল নিরাপত্তার ছায়া ছিল? আর ফাহিম? সে তো কেবল দায়িত্বই পালন করছিল। তবে সে কেন নিজের অনুভূতির দ্বিধায় পড়েছে? কি এমন হয়েছে যে ওর চোখে অশান্তির ছাপ পড়েছে? আমি আলকাসকে জিজ্ঞেস করলাম, তুমি কি ফাহিমকে বলেছ সে যেন প্রয়োজনে আমার জীবনেও সিদ্ধান্তে সহায়তা করে? ফোনের উপাসে কিছুক্ষণ নীরবতা, তারপর সে বলল, হ্যাঁ বলেছিলাম, কারণ আমি জানি ও আমার চেয়ে তোমার অনেক কাছাকাছি থাকবে। আমি বিশ্বাস করেছিলাম ফাহিম কখনো সীমা লঙ্ঘন করবে না। আলকাশের এই কথাগুলো আমার চোখে অশ্রু এনে দিল। একদিকে স্বামীর নিঃস্বার্থ নিরাপত্তার বোধ, অন্যদিকে ফাহিমের মনের লড়াই, এই দুইয়ের মাঝখানে আমি নিজেই যেন কোথাও হারিয়ে যাচ্ছিলাম। আমি কি একা থাকার কষ্টে নিজেই ফাহিমকে ভুলভাবে বুঝতে শুরু করেছিলাম? ফোন রাখার কিছুক্ষণ পর আমি ছাদে গেলাম। ফাহিম সেখানে এক কোণে দাঁড়িয়েছিল, মাথা নিচু। আমি কাছে গিয়ে বললাম, তুমি যা করেছ সেটা একদিন সবাই বুঝবে।
আমি এখন অনেক কিছু জানি, অনেক কিছু বুঝতে পারছি। সে মুখ তুলে বলল, আপনি আমার উপর রাগ করেননি? আমি বললাম, না। কিন্তু আমি চাই তুমি এখন নিজের দিকটা পরিষ্কারভাবে আমাকে বলো। তুমি কেবল দায়িত্ব পালন করছিলে নাকি অন্য কিছু? ফাহিম চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি কখনো কোনো সীমা অতিক্রম করিনি, কাকিমা। তবে নিজের ভেতরে আমি নিজেকেই আটকিয়ে ফেলেছি। কখনো বুঝিনি দায়িত্ব আর অনুভব এভাবে একসাথে চলে আসবে। আমি চেয়েছিলাম আপনি নিরাপদ থাকুন, কিন্তু কখন যে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। আমি চেষ্টা করেছি সেই দুর্বলতাকে শক্তিতে রূপ দিতে, যাতে আপনার প্রতি কোনোদিন অশ্রদ্ধা না আসে। তার কথাই যেন নিজের ভেতরে কষ্ট লুকানো সত্যের ছায়া দেখা গেল। আমি জানতাম এই সম্পর্কের কোনো নাম নেই, কোনো চাওয়া নেই, আছে কেবল দায়িত্ব, নীরব ভালোবাসা আর সীমার এক কঠিন বেড়া। ঠিক তখনই আমাদের দুজনের মোবাইলে একসাথে একটি মেসেজ এলো, সেই অজানা নাম্বার থেকে। তাতে লেখা, শেষটা এখনও বাকি, কারণ কিছু সত্য প্রকাশ হলে সম্পর্ক বদলে যায়। সেই অজানা নম্বর থেকে একসাথে মেসেজ আসার পর মুহূর্তটাই যেন থেমে গেল। শেষটা এখনও বাকি, কারণ কিছু সত্য প্রকাশ হলে সম্পর্ক বদলে যায়। এই বাক্যটা এতটাই গা ছমছমে ছিল যে আমি এবং ফাহিম দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, যেন বুঝতে চাচ্ছি এই খেলাটা কারা খেলছে আমাদের জীবনের চারপাশে। পরদিন সকালে আমি ঠিক করলাম এই রহস্য শেষ করতেই হবে। আমি ফোন নম্বরটা সেভ করে একটা কল দিলাম। কল রিসিভ হলো, ওপাশ থেকে আসা কণ্ঠস্বর এক মুহূর্তে চেনা ঠেকল। সেটা ছিল রায়হান ভাইয়ার, অর্থাৎ ফাহিমের বড় ভাইয়ের কণ্ঠ। আমি থমকে গেলাম। তিনি বললেন, দিনা, তুমি যতটা ভাবছ ব্যাপারটা ততটা সরল না। আমি চেয়েছিলাম তুমি নিজে সব বুঝে ওঠো, তাই সরাসরি কিছু বলিনি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কেন এসব করছেন? কেন গোপনে ফাহিমকে ব্যবহার করলেন? তিনি বললেন, আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি। ফাহিমকে আমি নির্দেশ দেইনি, আমি শুধু সতর্ক করেছিলাম যেন কেউ তোমার বিশ্বাস ভঙ্গ না করে। কিন্তু আমি বুঝতে পারিনি ফাহিম নিজেও এতটা জড়িয়ে পড়বে। ফাহিমকে আমি ডাকলাম এবং সব বললাম। ও নিঃশব্দে শুনল, তারপর বলল, আমি শুরুতে ভাইয়ার কথায় কিছুটা সচেতন ছিলাম। কিন্তু আপনার প্রতি দায়িত্বটা যখন নিজের অনুভবে রূপ নিল, তখন আমি আর কারো নির্দেশে কাজ করছিলাম না। আমি নিজের বিবেকের কথা শুনে চলেছি, কাকিমা। আমি শান্তভাবে বললাম, আমি জানি তুমি সীমা লঙ্ঘন করনি, জানি তুমি আমাকে কখনো অপমান করনি। কিন্তু এটাও সত্যি, আমাদের সম্পর্কটাও আর আগের মতো নিরপেক্ষ নয়। আমি চাই না কেউ ভুল বুঝুক। সম্পর্কের সীমারেখা মুছে গেলে শ্রদ্ধার জায়গা নষ্ট হয়ে যায়। ফাহিম মাথা নিচু করল। বলল, আমি নিজেই নিজেকে দূরে সরিয়ে নেব, কাকিমা। আমার অনুভব থাকলেও আমি জানি সে অনুভবের জায়গা নেই এই সম্পর্কের ভিতরে। আমি কাকার আমানত রক্ষা করেছি, কিন্তু নিজেকে আর এই বাড়িতে মানিয়ে নিতে পারছি না। এরপর ফাহিম নিজে থেকেই পরিবারকে জানিয়ে পড়ালেখার জন্য ঢাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়া। বিদায়ের দিন সে শুধু একটাই কথা বলল, কখনো যদি আমাকে ভুলভাবে মনে পড়ে, শুধু এটুকু জানবেন, আমি আপনাকে সবসময় শ্রদ্ধা করেছি, ভালো থেকেন কাকিমা। সেদিন আমি বারান্দা থেকে চুপচাপ ওর চলে যাওয়া দেখেছিলাম। বুকের ভেতর ভার ছিল, কিন্তু মন শান্ত। কারণ আমি জানতাম এই সম্পর্কের শেষটা হয়েছে সম্মানের মধ্য দিয়ে, যা আজকের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনের কিছু সম্পর্ক ব্যাখ্যার মধ্যে কখনো কখনো কিছু আবেগ জন্ম নেয় নীরবভাবে, কিন্তু প্রতিটি আবেগই যদি নিয়ন্ত্রণে না থাকে, তা ভেঙে দিতে পারে সম্মান, বিশ্বাস আর পারিবারিক মূল্যবোধ। আত্মসংযম, সততা আর সীমারেখার প্রতি শ্রদ্ধাই হল সুস্থ সম্পর্কের প্রকৃত পরিচয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।